মৌখিক সাক্ষ্য অবশ্যই, তারা 60-কে দেখছিলাম যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, ডিরেক্ট। এটার ব্যতিক্রম হিসেবে আমরা তারা 32 আর 33 দেখছিলাম। তারা 32 আর 33 দেখছিলাম। আমার প্রশ্ন সবার উদ্দেশ্যে, সাক্ষ্য আইনের 32 ও 33 ধারার মধ্যে পার্থক্য। দাদা 32টা আপনার আনরিটেন আর 33টা আপনার রিটেন হয়ে থাকে আর কি। খুব সুন্দর। আর হচ্ছে আপাতত এটাই মনে পড়তেছে আর কি। আচ্ছা, 32 কেন রিটেন না? 32 রিটেন না, কারণ যে ব্যক্তি 32 ধারায় মানে মৃত্যুকালীন ঘোষণা মানে দিবে, সে ওটা লিখিত হইতেও পারে আবার নাও হতে পারে। সরি, আমি এখানে একটু ভুল করছি। মৃত্যুকালীন ঘোষণাটা লিখিত হইতে পারে, আবার অলিখিত হইতে পারে। আর 33টা আপনার লিখিত হয়ে থাকে আর কি। কারণ মৃত্যুর আশঙ্কা থাকলে মানে আমি যখনই আমি চিন্তা করবো যে আমি মারা যাচ্ছি বা মারা যাবো, বা আমার মারা যাওয়ার রিজনটা কি, আমার আশেপাশে যে থাকবে তার কাছে আমি ব্যক্ত করলাম, ওই সময় আমি লিখিতভাবে নাও দিতে পারি। এটা যে কারোর সাথে মানে কারোর কাছে আমি দিতে পারি। আচ্ছা, 32-এ আমাদেরকে প্ল্যান থাকে, ধরেন যে লোকটাকে খুঁজে পাওয়া যায় না, যে লোকটা হারিয়ে গেছে, বা যে লোকটা অনেক দূরে অবস্থান করতেছে, সে লোকটাকে প্ল্যান থাকে যে আমার বক্তব্যটা পরবর্তীতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে, এরকম প্ল্যান থাকে। তা এরকম প্ল্যান থেকে কি সে কি ওই কথাগুলো স্টেটমেন্ট দিয়ে যায়, ওরালি স্টেটমেন্ট দিয়ে যায়? না, এটা যতটুকু মানে আমার মনে মানে পরে আমি যতটুকু বুঝছি বা না, ওইরকম স্টেটমেন্ট মানে স্পেসিফিক করে ওইভাবে বলে না, কোনো ফরম্যাট নাই, বা মানে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আর কি। আর কারো কোনো মন্তব্য? 32 ধারাটা মেইনলি বিচারিক কার্যক্রমে ব্যবহার করা হয়, আর 33 ধারাটা হলো যে অলরেডি সাক্ষ্যটা ব্যবহার করা হয়েছে। 32 হিসেবে বিচারিক কার্যক্রমে ব্যবহার করা হয়, মানে পরবর্তীতে ব্যবহার করা হয়, ব্যবহার করা হবে আর কি, ব্যবহার করা হবে, বিচারিক কার্যক্রমে ব্যবহার করা হবে, ব্যবহার করা হবে। হ্যাঁ 33 ধারাটা অলরেডি ব্যবহার করা হয়েছে আর কি। 33 ধারাটা অলরেডি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, 32 ধারায় যে কথাগুলো বলে গেছে সেগুলো কি শুরু থেকে সাক্ষ্য ছিল? না, সেগুলো শুরু থেকে মানে সাক্ষ্য হিসেবে শুরু থেকে না, ওগুলো সাক্ষ্য ছিল না। সেগুলো সাক্ষ্য ছিল, শুরু থেকে সাক্ষ্য ছিল না। সে মানে ওই মানে বলে গেছে জাস্ট সিচুয়েশনের অবস্থা, মানে এই সিচুয়েশনে বলে গেল, কিন্তু এটা পরবর্তীতে মামলা চলাকালীন বা মামলা হওয়ার পরবর্তীতে দাদা এটা সাক্ষ্য হিসেবে হয়তো বা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে। এটাকে আর 32-এ হলো এইটার ওই মানে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা হওয়ার পরে একটা মানে ডিসিশন আসলো, এটা পরবর্তী কোনো মামলার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হিসেবে এটাকে মানে কাউন্ট করা আর কি। তো 33 ধারায় আগে একবার মানে সাক্ষ্য দিয়েছেন, সেটাকে আবার পরবর্তীতে ইউজ করতে হবে। তাহলে 32-এ 32-এ 32-এর ব্যাপারটা দাদা ওটা প্রমাণিত না, মানে ওটা মানে মানে ওটা মামলায় মানে ইনিশিয়ালি ওটা ইউজ করা হবে, ওটা প্রমাণিত না, মানে মানে ওটা তো মানে কি বলবো আমি, মানে জিনিসটা আসলে বুঝে বলতে পারছি না আমি।
মানে 32 ধারার ক্ষেত্রে যেটা হয় এটা সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করা হবে, বাট এটা বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরবর্তীতে যে ডিসিশনটা আসবে যদি এটা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে এটা সাক্ষ্য হিসেবে পরবর্তী মামলা যেটা মানে 33-এ ইউজ করা হবে। আর কি পূর্ববর্তীতে যেটা হয় সেটা হচ্ছে 33, আর মানে কোনো প্ল্যান থাকে না সেটাই হবে 32, এরকম কিছু একটা। এরকমই যে 32-এ যেটা বলছে যে সে যে ওরাল স্টেটমেন্টটা দিছে এটা যে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে পরবর্তীতে এটা সে নিজেও জানে না। মানে এখানে আসলে 32-এর ব্যাপারটা সাক্ষ্য হয় কখন? সাক্ষ্য হয়ে যায় ঘটনাক্রমে। বা 33-এর ব্যাপারটা আগেই একটা সাক্ষ্য হিসেবে থাকে, সেই সাক্ষ্যর সাথে যদি অন্য মামলা পরবর্তীতে যে মামলাটা হয় সেই মামলার যদি কোনো ঘটনার কোন অংশের সাথে প্রাসঙ্গিকতা থাকে তখন সেটা সাক্ষ্য হিসেবে ওই মামলায় ব্যবহৃত হয়। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন আমরা চলে আসি আপনার মানে ওইটা জাস্ট মনে পড়লো তো এই কারণে। এখন আচ্ছা, আপনার এলাকার সিস্টেম আর আমার এলাকার সিস্টেম দুইটা আলাদা রকম না? দুইটা আলাদা রকম। আপনার এলাকার কাস্টম, আপনার এলাকার আদব কায়দা আর আমার এলাকার আদব কায়দা কিন্তু ভিন্ন। নোয়াখালী মানুষের আদব কায়দা আর ফরিদপুর মানুষের আদব কায়দা ভিন্ন হবে না? এখন নোয়াখালী মানুষের আদব কায়দা ফরিদপুরের মানুষ সে আদব কায়দা নিয়ে কি মন্তব্য করতে পারবে সঠিকভাবে? সে কি সেখানকার কালচারটা জানে, কাস্টমটা জানে? জানে। তাহলে যদি কেউ কোনো কাস্টম সম্বন্ধে, ইউজের সম্বন্ধে, আচার আচরণের সম্বন্ধে পরিচিত থাকে তাহলে তার দেওয়া মন্তব্য, তার দেওয়া মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে 48, 49, 50, আচ্ছা 49, 50 এই একই কথাগুলো বলছে। তাহলে 51-এ কি বলছে? আমাদের এখানে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে 45, 47 আর হচ্ছে 51। এমসিকিউর জন্য 51, রিটেনের জন্য 45, 47 এবং 45, 47 হচ্ছে ভাইভাল জন্য। আচ্ছা দাদা একটু স্লোলি বললে মানে এটা টুকে রাখতাম আর কি, আমি ইয়ে করতে পারিনি, আরেকবার যদি বলতেন প্লিজ। মানে 45 এবং 47 রিটেন, ভাইভা, এমসিকিউ। এমসিকিউ হিসেবে আরেকটা জায়গায় হবে সেটা হচ্ছে 51। 51 এর সাথে যোগ করতে পারেন 48 এমসিকিউ হিসেবে, বাট রিটেন, ভাইভা, এমসিকিউ তিনটার জন্য হচ্ছে 45, 47। 51-এ একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে এই যে না আমাদের অপিনিয়ন গুলো, অপিনিয়ন গুলো তো প্রাসঙ্গিক হচ্ছে, কোন কোন প্রেক্ষাপটে হচ্ছে এটা তো আমরা দেখলাম। এখন 51 একটা কথা বলছে, আচ্ছা এই হ্যান্ডরাইটিং সম্বন্ধে, হাতের লেখা সম্বন্ধে কার কার অপিনিয়নটা প্রাসঙ্গিক, কার অপিনিয়নটা রিলেভেন্ট, আমরা সেটা দেখলাম। কিন্তু কেন রিলেভেন্ট, কেন প্রাসঙ্গিক আমরা সেটাও দেখলাম। কেন প্রাসঙ্গিক সেটাও দেখলাম। তাহলে কারণ আছে না কিছু? কারণ আছে বলেই তো 47-এ পরিচিত লোকের হাতের লেখা প্রাসঙ্গিক হয়, কারণ সে পরিচিত, এটাই কারণ। 51-এ বলছে যদি কোনো মতামত প্রাসঙ্গিক হয়, ধরেন এই যে হ্যান্ডরাইটিং সম্বন্ধে একটা মতামত প্রাসঙ্গিক হয়ে গেল না, মতামত দেওয়াটা এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে। 51-এর কথা হচ্ছে যে
যেই কারণে রিলেভেন্ট, যেই কারণে প্রাসঙ্গিক হয়েছে, যেই কারণগুলোর উপর ভিত্তি করে প্রাসঙ্গিক হয়েছে, সেই কারণগুলো আপনার সাক্ষ্য হিসেবে রিলেভেন্ট হবে। এটা বলছে 51। এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখি যে মতামত প্রাসঙ্গিক হওয়ার কারণগুলো প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে 51, জাস্ট এমসিকিউর জন্য আমরা এই জায়গাটুকু মনে রাখি। এবার চলে আসি অ্যাডমিশন সেকশন 17। দাদা 51টা আরেকবার একটু যদি বলতেন। 51 এ বলছে যে এই যে আমরা দেখতেছি না যে কোন ব্যক্তির দেওয়া, কোন ডাক্তারের দেওয়া মেডিকেল রিপোর্ট, সেই ডাক্তারের বিশেষজ্ঞ মতামত, ঠিক না? সেই ডাক্তারের বিশেষজ্ঞ মতামত, আমরা এটাকে কেন এক্সপার্ট অপিনিয়ন হিসেবে মামলায় প্রাসঙ্গিক করতেছি? কারণ হচ্ছে সেই ডাক্তার এটা টেস্ট করার জন্য, এক্সামিন করার জন্য অথরাইজড ছিল, তার কর্তৃত্ব ছিল। তাহলে কারণটা কি? তার কর্তৃত্ব, এটা একটা কারণ না? তাহলে যেই কারণ, এখানে বলছে যে যেই কারণে একটা অপিনিয়ন রিলেভেন্ট হবে, এখন সে কারণটা কেন, সে কারণটা আমরা তো আবিষ্কার করছি না, সে কারণটাও এভিডেন্স অ্যাক্টে, এটা নিয়ে অনেক কেস ল আছে, এভিডেন্স অ্যাক্টে এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে। জাস্ট এতটুকু মনে রাখেন, এক্সপার্ট অপিনিয়ন বা অপিনিয়ন যদি রিলেভেন্ট হয়, সে রিলেভেন্টের কারণও রিলেভেন্ট হবে। মানে দাদা ধরেন একটা অভিমত যখন প্রাসঙ্গিক, তখন মানে যে প্রক্রিয়া অভিমতটা গঠন হতে ওই প্রক্রিয়াটা বা তার ভিত্তিটাও প্রাসঙ্গিক। হ্যাঁ, ওইটা প্রাসঙ্গিক, কারণটাও প্রাসঙ্গিক। আচ্ছা, এবার আমরা আসি 17 না 24 আসি, 24 থেকে 28, 24 থেকে 28। আচ্ছা, এই কনফেশনাল স্টেটমেন্ট কেন দরকার হয়, বা এই কনফেশনাল স্টেটমেন্ট আমরা যেটা পড়তেছি এখন, সেটা কোথায় বলা আছে? সেটা সিআরপিসির কোথায় বলা আছে? সিআরপিসির বলা আছে 164, 164 এবং 364। কনফেশনাল স্টেটমেন্টটা যে প্রক্রিয়ায় রেকর্ডেড হয়, যে প্রক্রিয়ায় লিপিবদ্ধ হয়, সেই প্রক্রিয়াটা বলছে 364, 364। আচ্ছা, এই কনফেশনাল স্টেটমেন্ট আপনার বিষয়টা হচ্ছে যে মানে অ্যাডমিসিবিলিটি অফ কনফেশনাল স্টেটমেন্ট বা রেলিভেন্সি অফ কনফেশনাল স্টেটমেন্ট নির্ভর করে কনফেশনাল স্টেটমেন্ট আদালতের নিকট, কোর্টের নিকট এভিডেন্স হিসেবে রেলেভেন্ট হবে কি হবে না, এটা নির্ভর করে আমি কোন অবস্থায় কার নিকট কনফেশনাল স্টেটমেন্ট দিছি, এবং সেই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কোনো কার্যক্রম হয়েছে কিনা, সেই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে
কোনো কার্য সম্পাদন হয়েছে কিনা, এটার উপর বেস করে যে কনফেশনাল স্টেটমেন্ট বা দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে কি হবে না। সেকশন 24 থেকে 28 পর্যন্ত আমরা দেখব। 24 বলছে যে হয় না এরকম যে আমাকে ছেড় দিল, আমাকে প্রচন্ড পরিমাণে ভয় দেখালো। আমরা বাংলা সিনেমায় দেখি না যে গুন্ডারা হচ্ছে তার মা বোন ভাই ব্রাদারকে আটকে রাখে, বাট অন্য জায়গা থেকে অন্য একজনের কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাছ থেকে যদি আপনাকে যদি ভয় দেখায়, আপনাকে যদি আপনার সাথে যদি আপনাকে মিথ্যা ভাবে বলে, প্রমিস করে, ফলস প্রমিস করে, তো আপনাকে বিভিন্ন ভাবে অ্যাভয়েড করলো, বিভিন্ন ভাবে আপনাকে ইনস্টিগেট করলো, প্ররোচনা করলো, আপনার সাথে চিট করার উদ্দেশ্যে আপনাকে বললো যে আপনি কনফেশনাল স্টেটমেন্ট দেন, আপনি দোষটা স্বীকার করে নেন, তো আপনি সে অনুসারে স্বীকার করলেন। সে অনুসারে আপনি আপনার যে গিল্টি আছে আপনি সেটাকে স্বীকার করে নিলেন, কনফেস করে নিলেন, দোষটা স্বীকার করে নিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটার এভিডেন্সিয়ারি ভ্যালু কি, এটার সাক্ষ্যগত মূল্যটা কি? সাক্ষ্যগত মূল্যটা হচ্ছে এটা এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে না, এভিডেন্স হিসেবে প্রাসঙ্গিক হবে না। সাক্ষ্যগত মূল্যটা হচ্ছে এভিডেন্স হিসেবে প্রাসঙ্গিক হবে না। ঠিক এটার অপোজিট ধারা হচ্ছে 28 ধারা। এই যেই কারণে 24 কনফেস করে, যেই কারণে 24 কনফেস করে বা দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়, সে কারণগুলো যখন দূর করা হবে, মানে রিল্যাক্সে যখন কেউ কনফেস করবে যে স্যার আমি আসলে চুরি করছি, এরকম কনফেস করবে, দোষ স্বীকার করিনি, তখন হচ্ছে সেটা আদালতের নিকট সাক্ষ্য হিসেবে, এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে। তার মানে একটা হচ্ছে যে ভয়টায় থাকবে, আর একটা হচ্ছে থাকবে রিল্যাক্স, ফ্রিলি। তাহলে 24 এর সাথে আমাদের রিলেশন আছে 28 এর। তাহলে যেখানে 24 তো তাহলে আদালত বুঝতে পারছে না যে হচ্ছে ভয় দেখিয়ে সাক্ষ্যটাকে নিচ্ছে। এটার মাপকাঠিটা কি না, জি, এটার মাপকাঠিটা কি, ঠিক না? এটা আদালত কেমনে বুঝবে, ঠিক না? হ্যাঁ, পড়তে গেলে এই সমস্যাটাই, এই জন্যই বলছি। এটা আদালত কেমনে বুঝবে? মানে সে তো দোষ স্বীকার করেই ফেলছে, সেই তো দোষ স্বীকার করেই ফেলছে। মানে বিষয়টা কি এরকম যে আমি দোষ স্বীকার করলাম, ধরেন আপনি আদালতে বলতেছে দোষ স্বীকার করতেছে, তো দোষ স্বীকার করতে ধরেন আপনি ধরেন আপনার তো উকিল আছে, ঠিক না? সে কনফেস করছে, তার উকিল আছে না, অ্যাডভোকেট আছে না? আচ্ছা, সে তো জানে যে আমার বক্তব্য তো ঠিকঠাক ভাবে বলবে,
কিন্তু আদালত হচ্ছে তো ঘটনা এগুলো উল্টা। সাপোজ যদি আমরা যদি এভাবে চিন্তা করি, সেখানে আসলে ডিফেন্স করবে কে? অ্যাডভোকেট সেখানে ডিফেন্স করবে না, অন্য পক্ষ সেখানে ডিফেন্স করবে না, এই বক্তব্যের আলোকে কথা হবে না, তখনই আদালত বুঝে ফেলবে, তখনই আদালতের কাছে প্রমাণিত হবে যে না, সে যে কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছে, সে যেভাবে কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছে সে পরিস্থিতির শিকার। এটা ওই ওই বিচারিক কার্যক্রমেই প্রমাণ হবে। দাদা Clear? এখানে দাদা স্টেটমেন্ট দেওয়ার প্রথমেই যদি সে যে এটা মানে আদালতকে জানায় সেক্ষেত্রে কি হবে? তাহলে তো হলোই, মানে স্টেটমেন্টটা শুরুতে যদি আদালতকে জানায় যে আমাকে ভয় দেখানো হয়েছে সেটা, জি জি। তাহলে তো হবেই না, তাহলে তো তাহলে তো হবে না, প্রথম থেকে তো হবে না। তাহলে তো প্রথম থেকেই হবে না। কিন্তু এটা এরকম না যে আমি বললাম আর আমার অ্যাডভোকেট চুপ করে থাকলো, এরকম না। ওই বিচার প্রক্রিয়ায় ফার্স্ট হিয়ারিং, সেকেন্ড হিয়ারিং, কোন একটা স্টেজে গিয়ে এটা প্রমাণ হয়ে যায়। ওকে, বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে ধরেন আপনি একটার পর একটা ডকুমেন্ট সাবমিট করতেছেন না, তো এই ডকুমেন্টটা দেখলেন যে সে রিল্যাক্স মুডে কথা বলছে, এই ডকুমেন্টটা দেখলেন যে কথাবার্তা একটু পেছানো পেছানো, তখন সে বলবে আমার পক্ষে এখানে দেখেন এই কথাটা সে এই কারণে বলছে, এই কারণে বলছে। ঠিক আছে আপু, এবার আপনাকে পুলিশ ধরছে, পুলিশ ধরার পরে বা আপনি পুলিশ কাস্টডিতে আছেন, থানায় আছেন, এটা তো কোশ্চেন অফ ফ্যাক্ট, ফ্যাক্ট না? কোশ্চেন অফ ফ্যাক্ট, কোশ্চেন অফ ফ্যাক্ট। আপনাকে পুলিশ ধরছে বা আপনি পুলিশ কাস্টডিতে আছেন, যেটাকে আমরা পুলিশ হেফাজত বলি, সেখানে আছেন। এখন আপনি আপনার মতো করে পুলিশের কাছে বলতেছেন যে না আমি আসলে এই অফেন্সটা করছি, অপরাধটা করছি। আমরা কনফেশনাল স্টেটমেন্ট বা এই কনফেশন দিতে পারবেন কোন কোন জায়গায়, সেটার উপর ভিত্তি করে আবার কনফেশনাল সরি এই কনফেশনকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন আর একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন আর একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, মানে বিচারিক দোষ স্বীকার, আর একটা হচ্ছে বিচার সারা দোষ স্বীকার। তো জুডিশিয়াল, হ্যাঁ দাদা, রিট্রাক্ট কনফেশন কে হয় কি? রিট্রাক্ট 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ রিট্রাক্ট। হ্যাঁ 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 সেটা আসতেছে। তো আপনার জুডিশিয়াল কনফেশন হচ্ছে সেই কনফেশন, সেটা হচ্ছে যে ওই যে আপনি যদি 164 পড়েন সিআরপিসি 164 পড়লে দেখবেন যে সেখানে কারা কারা কনফেশনাল স্টেটমেন্ট দিতে পারে। ওখানে যারা যারা কনফেশনাল স্টেটমেন্ট নিতে পারে তাদের কাছে যদি আপনি কনফেশন দেন তাহলে সেটা হবে জুডিশিয়াল কনফেশন। এবং তারা ব্যতীত আপনি যেখানেই দিবেন সেটা হচ্ছে কি আপনার এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এখন জুডিশিয়াল কনফেশন এবং এক্সট্রা জুডিশিয়াল কনফেশন এটা কেন আসে? জুডিশিয়াল কনফেশন বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন এটা কেন আসে? আসলে হচ্ছে যে এই যে না 25 এবং 26 পুলিশের কাছে বা হচ্ছে
পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় এই পুলিশের কাছেই আপনি কনফেশনাল স্টেটমেন্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনার সেটা এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে কিনা? এভিডেন্স হিসেবে সেটা রিলেভেন্ট হবে না। এখন প্রশ্ন হচ্ছে না, যে জুডিশিয়াল কনফেশন বলতে আমরা সেই কনফেশনকে বুঝাচ্ছি সিআরপিসির আলোকে, যেটা 164 এ বলে দিছে যে কারা কারা কনফেশনাল স্টেটমেন্ট দিতে পারবে, তারা যদি নেয় সেটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন। সেখানে দেখবেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, এম্পাওয়ার সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হবে সম্ভবত। এখন প্রশ্ন হচ্ছে দাদা এটা যে সিআরপিসির কততে বলা হয়েছে দাদা? 164। এখন তাহলে পুলিশকে জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্টের মধ্যে পড়ে? আমরা যদি সিআরপিসি চিন্তা করি 164 না, পড়বে না, পড়বে না। পড়বে না। তাহলে পুলিশ পরে কিসের মধ্যে? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আচ্ছা, তাহলে 25 এবং 26 কে আমরা এভাবে নরমাল সেন্সে বলতে পারি যে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হওয়ার কারণে এটা রিলেভেন্ট না, এটা সাক্ষ্য হিসেবে রিলেভেন্ট না। ওকে, এটা বললাম। কিন্তু আপনি যদি তার পরবর্তীতে যদি যান 27-এ, সেখানে আবার বলছে উল্টা কথা। সেখানে বলছে 25 এবং 26-এ যাদের কাছে দেওয়া কনফেশনাল স্টেটমেন্ট রিলেভেন্ট হবে না, তাদের কাছেই যদি আবার কনফেশনাল স্টেটমেন্ট দেওয়া হয় সেটা রিলেভেন্ট হতে পারে, বাট কন্ডিশন দিয়ে দিচ্ছে। কন্ডিশন হচ্ছে যিনি অ্যাকিউজড, যিনি আসামি, তিনি যে কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছেন, ধরেন সে পুলিশের কাছে বলতেছে আমি গরু চুরি করে সেখানে রাখছি, এখন পুলিশ সেখানে গেল, গিয়ে দেখলো সত্যি সত্যি সেখানে গরু। তার মানে হচ্ছে পুলিশ তার বক্তব্য অনুসারে, তার কনফেশন অনুসারে সাক্ষ্য পেয়ে গেছে, এভিডেন্স মানে প্রমাণ পেয়ে গেছে, আলামত পেয়ে গেছে। সে বলল যে আমি 5 জনকে আমি 5 জনকে মারছি, একজনকে এখানে রাখছি, একজনকে ওখানে রাখছি, আরেকজনকে ওখানে রাখছি। পুলিশ গেল স্পটে গিয়ে দেখলো যে তার কথার সাথে কিছু মিল আছে, আংশিক মিল আছে, 80% মিল আছে, 70% মিল আছে। যতটুকু মিল পাবে তার বক্তব্যের সাথে, তার কনফেশনাল স্টেটমেন্টের সাথে, ততটুকুই রিলেভেন্ট হবে। তার মানে আমরা দেখতেছি যে পুলিশের কাছে আপনি কনফেশনাল স্টেটমেন্ট দিলে সেটা রিলেভেন্ট না, আবার রিলেভেন্টও হতে পারে। এখন প্রশ্ন লিখেন, all confessional statements are not relevant. দাদা আরেকটা বার একটু বলেন। All confessional statements are not relevant, মানে সকল দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্যই রিলেভেন্ট বা প্রাসঙ্গিক নয়। এটা কি আমরা উত্তর করতে পারবো রিটেনে? আশা করি পারবো। সকল দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্যই রিলেভেন্ট নয়। আবার যদি বলি যে
এটাই যদি বলা হয় যে কনফেশনাল স্টেটমেন্ট ক্যান বি রিলেভেন্ট, confessional statement can be relevant, দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে as evidence, সাক্ষ্য হিসেবে। দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে সাক্ষ্য হিসেবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে। আমরা কি এটার উত্তর দিতে পারবো? এটাই 27-এর পারবো দাদা। সেকশন 27 অনুযায়ী আর কি অ্যানসারটা। কেন 27 আসবে, 28 আসবে, 26 আসবে। 26 কেন আসবে? স্যার 25 আসবে, 25 আসবে, 25 আসবে, 25, 27, 28। আমরা দুইটা সাইড করি, একটা হচ্ছে 24, 25, 26 একটা অংশ, 27 এবং 28 আরেকটা অংশ। মানে একটা হচ্ছে যে রিলেভেন্ট হবে হচ্ছে প্রাসঙ্গিক হবে হচ্ছে আপনার 24, 25, 26 টানা, আর 27, 28 হচ্ছে 27, 28 হচ্ছে রিলেভেন্ট হবে, আর 24, 25, 26 হচ্ছে রিলেভেন্ট হবে না, প্রাসঙ্গিক হবে না। এখন আমরা দেখি না যে আমাদেরকে প্রবলেম বেসড কোশ্চেন দিয়া মানে ঝামেলা করে। এই প্রবলেম বেসড কোশ্চেন কিভাবে আসতে পারে? আসতে পারে যে এক্স হচ্ছে চুরির মামলার আসামি, সে পুলিশের কাছে বলল বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বলল যে সত্যি সত্যি চুরি করছে। এখন এটার এভিডেন্সিয়ারি ভ্যালু কি? এটা সাক্ষ্যগত মূল্য কি? সাক্ষ্যগত মূল্য সেটা রিলেভেন্ট হবে না। আমরা এখানে আপনি যে কোনো একটা জায়গা, যে কোনো একটা সেকশনের উপর বেস করে ভর করে আপনাকে একটা প্রবলেম তুলে দিতে পারে। বলে দিল যে এক্স পুলিশের কাছে এটা 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 বলছে, পুলিশ ঘটনাস্থলে গেল, ঘটনাস্থলে গিয়ে দেখলো যে ঘটনাস্থলে গিয়ে এটা এটা উদ্ধার করলো, যা আসামির বক্তব্যের সাথে মিলে গেছে। এখন এই আসামির দেওয়া কনফেশনাল স্টেটমেন্টের এভিডেন্সিয়ারি ভ্যালু কি? আসামির দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য সাক্ষ্যগত মূল্য কি? মূল্যটা আছে যেহেতু এভিডেন্স পেয়েছে সেহেতু প্রাসঙ্গিক হবে। তাহলে মোটামুটি আমরা 45, 47, 48, 49, 50 ওগুলো তো সহজ, 51 আর 24 থেকে 28 আমরা পারবো মোটামুটি। যদি রিটেন প্যাটার্ন, আমরা তো রিটেন প্যাটার্ন যেহেতু এটা প্রিলিভিয়াস, রিটেন প্যাটার্ন তো ওরকম আলোচনা করা হচ্ছে না ভালোভাবে, তারপরও কি আমরা পারবো মোটামুটি ভাবে? দাদা 45টা আর একটু সামারাইজ করেন। 45-এ বলছে এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞ মতামত। সে বিশেষজ্ঞ মতামত আপনি 5টা ক্ষেত্রে দিতে পারবেন, ওকে দিলেন, বাট আপনাকে মতামত দেওয়ার জন্য রিকগনাইজড হতে হবে, অথরাইজড হতে হবে যে হ্যাঁ আপনি মতামত দেন, এরকম প্রেক্ষাপট সৃষ্টি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্সপার্ট অপিনিয়নটা এটার এভিডেন্সিয়ারি ভ্যালু কি? এটা সাক্ষ্যগত মূল্যটা কি? সাক্ষ্যগত মূল্যটা হচ্ছে যে এটা চূড়ান্ত প্রমাণ না। মতামত দিলে বিশেষজ্ঞ যে মতামতটা দেয় সেটা চূড়ান্ত প্রমাণ না। চূড়ান্ত প্রমাণ না এটা দ্বারা কি বুঝাইছে? যে এটার উপর বেস করে কোনো পানিশমেন্ট বা খালাস দেওয়া যাবে না, কোনো শাস্তি বা খালাস দেওয়া যাবে না। তাহলে এটা কেন লাগে? মানে জাজমেন্ট এটা লাগে হচ্ছে অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে এটা কাজ করে। অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে আদালত একটা মানে এটাকে মিলিয়ে আদালত একটা সিদ্ধান্তে পৌঁছায়। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে
আমরা মতামতকে রিলেভেন্ট বলতেছি না, আমরা সেই মতামতকে রিলেভেন্ট বলতেছি যে মতামতটা 5টা বিষয় দেওয়া হয় এবং দাদা 5টা বিষয় আবার একটু বলেন তো। 5টা বিষয় আছে ফরেন ল, বিদেশি আইন, সায়েন্স বিজ্ঞান, তারপর হচ্ছে ওটা কি কয় হ্যান্ডরাইটিং, আর তারপরে একটা হচ্ছে আছে আপনার ওই যে বিদেশি ওই যে কলা চারুকলা, ফিঙ্গারপ্রিন্ট, আরেকটা হচ্ছে হ্যান্ডরাইটিং, একটা হচ্ছে হ্যান্ডরাইটিং হাতের লেখা হস্তলিপি, টিপসই। আরেকটা হচ্ছে যে ফিঙ্গার ইমপ্রেশন, টিপসই। এই 5টা বিষয়। হ্যাঁ দাদা আমার একটা প্রশ্ন। হ্যাঁ। 26 পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি আমি সাক্ষ্য দিই তাহলে কি হবে? তাহলে কি হবে? হ্যাঁ, এটা প্রাসঙ্গিক হবে। তাহলে সেটা রিলেভেন্ট হবে। তাহলে তো এটা আমার তো, তাহলে তো আমি এখানে বলছিলাম, পয়েন্টটা বলছিলাম যে 26, 27 এবং 28 এই ক্ষেত্রে আমাকে প্রাসঙ্গিকটা আমাকে সেটা আমাকে করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, মানে 26 কে আমরা 2 পার্ট করতে পারি। একটা হ্যাঁ, হচ্ছে আমি ওইটাই বলতে চাইছিলাম। হেফাজতে থাকা অবস্থা দেওয়া, আরেকটা হচ্ছে যে পুলিশের কাছে দিল সমস্যা নাই, বা ম্যাজিস্ট্রেট দাঁড়ানো। যদি হ্যাঁ ওইটাই বলতে চাইছিলাম, সে 26, 27 এবং 28 এক জায়গায় হবে, আর না হলে 24, 26, 27, 26 হ্যাঁ, মানে এক জায়গায় 26 কে আমরা দুইটা জায়গায় ব্যবহার করতে পারবো, মানে দুইটা জি। হ্যাঁ, এটা আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, এটা দুইটা পার্ট করে ব্যবহার করতে পারবো। আচ্ছা, মোটামুটি ভাবে 24 থেকে